আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর সংক্রান্ত বিজ্ঞপ্তি জারির আগে নির্বাচন কমিশন দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়ে আজ দুদিনের বৈঠকে বসছে। ভারতীয় নৌবাহিনীর দ্বিতীয় দ্বিবার্ষিক কমান্ডার সম্মেলন আজ নতুন দিল্লিতে শুরু হয়েছে। কেন্দ্রের সঙ্গে লাদাখের প্রতিনিধিদের আলোচনা আজ পুনরায় শুরু হয়েছে। বিশ্বের মধ্যে বনাঞ্চলের নিরিখে ভারত নবম স্থানে উঠে এসেছে। ইসরায়েল গাজায় হামাসের হাতে আটক 2 পণবন্দির মৃতদেহ গ্রহণ করেছে। মার্কিন উপরাষ্ট্রপতি পশ্চিম এশিয়ার বিরোধের স্থায়ী সমাধানের লক্ষ্যে আলোচনার জন্য ইসরায়েল পৌঁছেছেন। দীপাবলির শুভেচ্ছা জানানোয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। আসছি বিস্তারিত খবরে। দেশ জুড়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি বা এসআইআর সংক্রান্ত বিজ্ঞপ্তি জারির আগে নির্বাচন কমিশন দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়ে এক বৈঠকে বসতে চলেছে। আজ ও আগামীকাল দিল্লির দ্বারকার ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ডেমোক্রেসি অ্যান্ড ইলেকশন ম্যানেজমেন্ট IIIDEM এ মুখ্য নির্বাচনী আধিকারিকদের দুদিনের এই সম্মেলনে সব মুখ্য নির্বাচনী আধিকারিকদের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে। তাদের সঙ্গে থাকতে হবে ভোটার তালিকা সংশোধনের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত বা যুগ্ম মুখ্য নির্বাচনী আধিকারিক এবং রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের মিডিয়া সমন্বয়কারীকেও। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিককে পাঠানো এক চিঠিতে নির্বাচন কমিশনের তরফে বলা হয়েছে, সম্মেলনে উপস্থিত প্রতিনিধিদের সঙ্গে বিশদ আলোচনা করে বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচিকে আরও কার্যকর ও স্বচ্ছ করার জন্য রূপরেখা তৈরি হবে। পাশাপাশি রাজ্যগুলির মধ্যে কর্মপদ্ধতি বিনিময় ও ভোটার তালিকা প্রস্তুতিতে প্রযুক্তি নির্ভর উদ্যোগ নিয়েও বিস্তারিত পর্যালোচনা করা হবে বৈঠকে। উল্লেখ্য, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচির প্রস্তুতি শেষ পর্যায়ে বলে কমিশন জানিয়েছে। ভারতীয় নৌবাহিনীর দ্বিতীয় দ্বিবার্ষিক কমান্ডার সম্মেলন আজ নতুন দিল্লিতে শুরু হচ্ছে। অপারেশন সিন্দুরের প্রেক্ষাপটে 3 দিনের এই সম্মেলন বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। সম্মেলনে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও প্রতিরক্ষা সচিব 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য অর্জন ও জাতীয় স্বার্থের মতো বিভিন্ন বিষয়ে নৌবাহিনীর কমান্ডারদের সামনে ভাষণ দেবেন। প্রতিরক্ষা ও বিমান বাহিনীর প্রধানরাও সম্মেলনে ভাষণ দেবেন। দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন ক্ষেত্রের মধ্যে সমন্বয় স্থাপন, অভিযান সঠিকভাবে রূপায়িত করতে যৌথ পরিকল্পনার বিষয়েও গুরুত্ব দেওয়া হবে সম্মেলনে। ভারতীয় সেনাবাহিনী, বিমান বাহিনী এবং উপকূলরক্ষী বাহিনীর সঙ্গে সমন্বয় বজায় রেখে ভারত মহাসাগর অঞ্চল ও ভারত প্রশান্ত মহাসাগরীয় এলাকায় যে কোনো চ্যালেঞ্জের মোকাবিলার বিষয়ে সম্মেলনে গুরুত্ব আরোপ করা হবে। কেন্দ্র অপারেশন সিন্দুর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অভিযানের সময় অসাধারণ কৃতিত্ব প্রদর্শনের জন্য প্রতিরক্ষা কর্মীদের শৌর্য পুরস্কারে সম্মানিত করার ব্যাপারে তালিকা তৈরির জন্য গেজেট বিজ্ঞপ্তি জারি করেছে। এতে প্রধানত ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় সেনা কর্মীদের শৌর্য পুরস্কারে ভূষিত করার কথাই উল্লেখ করা হয়েছে। কর্নেল কোশামক লাম্বা ও লেফটেন্যান্ট কর্নেল সুশীল বিস্ত, ফাইটার পাইলট গ্রুপ ক্যাপ্টেন রঞ্জিত সিং সিধু ও আরেক গ্রুপ ক্যাপ্টেন অনিমেষ পাটনি এই তালিকায় রয়েছেন। কর্নেল লাম্বাকে ভারতীয় সেনাবাহিনীতে অসাধারণ সাহসিকতা এবং শৌর্য প্রদর্শনের জন্য বীর চক্রে ভূষিত করা হয়। লেফটেন্যান্ট কর্নেল বিস্ত কমান্ডিং অফিসার হিসেবে অসাধারণ নেতৃত্ব ও সাহসিকতার পরিচয় দেন। জঙ্গি ঘাঁটিগুলি সম্পূর্ণ ধ্বংস করার ক্ষেত্রেও তার অবদান ছিল উল্লেখযোগ্য। অসামরিক উড়ান চলাচল মন্ত্রক জানিয়েছে, আঞ্চলিক সংযোগ প্রকল্প উড়ে দেশ কা আম নাগরিক উড়ানের আওতায় গত 9 বছরে 3,23,000-এর বেশি উড়ানে 1,56,00,000-এর মতো যাত্রী পরিষেবা পেয়েছেন। জাতীয় অসামরিক উড়ান চলাচল নীতির আওতায় 2016-21 অক্টোবর এই উড়ান প্রকল্প চালু হয়। এর নবম বর্ষপূর্তি উপলক্ষে নতুন দিল্লিতে গতকাল এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অসামরিক উড়ান পরিবহন সচিব সমীর কুমার সিনহা বলেন, এই উড়ান কর্মসূচি শুধুমাত্র কোনো প্রকল্প নয়, ভারতের উন্নয়নের যাত্রাপথে আকাশ সফর আরও সহজ ও সাশ্রয়ী করে তোলার লক্ষ্যে সরকারের অঙ্গীকারবদ্ধতার প্রতিফলন ঘটেছে এতে। নতুন দিল্লিতে আজ কেন্দ্রের সঙ্গে লাদাখের প্রতিনিধিদের আলোচনা পুনরায় শুরু হয়েছে। 24 সেপ্টেম্বর লেতে হিংসার পর এই প্রথম দুপক্ষের মধ্যে বৈঠক হচ্ছে। ওই হিংসার প্রেক্ষিতে এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়ের নেতৃত্বে গঠিত উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটির সঙ্গে প্রস্তাবিত বৈঠক বাতিল হয়ে গিয়েছিল। স্বরাষ্ট্র মন্ত্রকের আমন্ত্রণে লের সর্বোচ্চ পর্ষদের প্রধান সাংসদ থুপস্তান ছেওয়াংয়ের নেতৃত্বে 10 সদস্যের প্রতিনিধি দল আজ মন্ত্রকের বরিষ্ঠ আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করবেন। কেরালা সফররত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ শবরীমালা মন্দির পরিদর্শন করবেন। 4 দিনের কেরালা সফরে গত সন্ধ্যায় তিনি তিরুঅনন্তপুরম পৌঁছন। তিরুঅনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রপতিকে সাদর অভ্যর্থনা জানান কেরালার রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আলেরকার, মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন প্রমুখ। আগামীকাল শ্রীমতী মুর্মুর কেরালা রাজভবনের প্রাক্তন রাষ্ট্রপতি KR নারায়ণনের একটি মূর্তির উন্মোচন করার কথা। আজ সকালে তিনি শবরীমালা মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করেছেন।
বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রাক্তন সাংসদদের প্রার্থী হিসেবে মনোনীত করেছে। এর মধ্যে জনতা দল ইউনাইটেড জেডিইউ এর প্রার্থী তালিকায় সর্বোচ্চ সংখ্যক প্রাক্তন সাংসদ রয়েছেন। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি পাটনা জেলার দানাপুর থেকে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা পাটলিপুত্রের প্রাক্তন সাংসদ রামকৃপাল যাদবকে প্রার্থী করেছে। এদিকে বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা শেষ পর্যায়ের মনোনয়নপত্রগুলি গতকাল পরীক্ষা করে দেখা হয়। এই দফায় 11ই নভেম্বর রাজ্যের 20টি জেলার 122টি আসনে ভোট গ্রহণ করা হবে। অরুণাচল প্রদেশের নামসাই জেলার জঙ্গিদের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়ে বড় সাফল্য পেয়েছে ভারতীয় সেনা ও অসম রাইফেলস। গতরাত্রের এই অভিযানে নামসাই জেলার MS-6 এলাকায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইতে ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম স্বাধীন আলফা আই এর এক শীর্ষ নেতা নিহত হয়েছেন। সংগঠনের সার্জেন্ট মেজর পদমর্যাদার এই নেতার নাম ইউয়ান আহম। বিশ্বের মধ্যে বনাঞ্চলের নিরিখে ভারত নবম স্থানে উঠে এসেছে। ইন্দোনেশিয়ার বালিতে খাদ্য ও কৃষি সংগঠন FAO কর্তৃক প্রকাশিত বিশ্ব অরণ্য সম্পদ 2025 শীর্ষক রিপোর্টে এই তথ্য জানা গেছে বলে কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রী ভূপেন্দর যাদব জানিয়েছেন। তিনি জানান, গত বছর ভারত বিশ্বের বনাঞ্চল সংক্রান্ত ক্রমতালিকায় 10ম স্থানে ছিল। মন্ত্রী বলেছেন, অরণ্য সুরক্ষা, বনসৃজন এবং গোষ্ঠীভিত্তিক পরিবেশ সুরক্ষার মাধ্যমে সরকারি নীতি রূপায়ণের ফলে এই সাফল্য পাওয়া গেছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। ইসরায়েল গাজায় হামাসের হাতে আটক তাদের 2 অজানা পণবন্দির মৃতদেহ গ্রহণ করেছে। 2 বছর ধরে এরা আটক ছিলেন বলে তেল আভিভে প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে জানানো হয়েছে। গতকাল রেড ক্রসের মাধ্যমে হামাসের পক্ষ থেকে এই মৃতদেহ দুটি ইসরায়েলের কাছে পাঠানো হয়। গাজা ভূখণ্ডে ইসরায়েল অধিকৃত এলাকা থেকে সেদেশের সেনাবাহিনী মৃতদেহগুলি দেশে ফেরত নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। ন্যাশনাল সেন্টার ফর ফরেন্সিক মেডিসিনে দেহ দুটি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ইসরায়েল জানিয়েছে, হামাসের হাতে পণবন্দীদের জীবিত অথবা মৃত অবস্থায় উদ্ধার করার লক্ষ্যে তারা কাজ চালিয়ে যাবে। গাজা শান্তি চুক্তি আরও সুদৃঢ় করা এবং হামাসের সঙ্গে বিরোধের স্থায়ী সমাধানের লক্ষ্যে ট্রাম্প প্রশাসনের কূটনৈতিক তৎপরতার অঙ্গ হিসেবে মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্স ইসরায়েল সফরে সেদেশে পৌঁছেছেন। সপ্তাহান্তে তৈরি হওয়া নতুন করে উত্তেজনার প্রেক্ষিতে 12 দিনের যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার আশঙ্কার মধ্যেই তাঁর এই সফর। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের 20 দফা গাজা শান্তি পরিকল্পনা নিয়ে দীর্ঘ প্রতীক্ষিত আলোচনা শুরু করার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ভ্যান্স আবেদন জানাতে পারেন বলে মনে করা হচ্ছে। চীনের ওপর 155% হারে শুল্ক চাপানোর ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেইজিংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার ইচ্ছা প্রকাশ করা সত্ত্বেও 1 নভেম্বর থেকে এই নতুন শুল্ক হার চালু হবে বলে জানালেন তিনি। রাশিয়ার বৃহত্তম তেল আমদানিকারক হিসেবে চীনের ভূমিকা সম্পর্কে প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, বছরের পর বছর ধরে একতরফা বাণিজ্য অনুশীলনের চালিয়ে যাচ্ছিল চীন, যা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে ক্ষতিকর। রাশিয়া ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্রগুলির উপর আক্রমণ চালিয়েছে। ইউক্রেন সরকার জানিয়েছে, এই আক্রমণে 2 জন নিহত হয়েছে। গতকাল ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ইউক্রেনের বিভিন্ন পরিকাঠামো ও জনবসতিপূর্ণ এলাকায় আক্রমণ চালানো হয়েছে বলে জানা গেছে। ইউক্রেনও গতকাল রাশিয়ার একটি রাসায়নিক কারখানা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোঁড়ে। উত্তর কোরিয়া আজ বেশ কয়েকটি স্বল্প দূরত্বের ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। দক্ষিণ কোরিয়ার এশীয় প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা অ্যাপেক এর শীর্ষ বৈঠকে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত সফরের আগে উত্তর কোরিয়ার এই পদক্ষেপ উত্তেজনা ছড়াতে পারে বলে মনে করা হচ্ছে। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর জয়েন্ট চিফ অফ স্টাফ বলেছেন, উত্তর কোরিয়া জাঙ্গুয়া থেকে ছোঁড়া এই ক্ষেপণাস্ত্রগুলি 350 কিলোমিটার দূরে গিয়ে পড়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 26শে অক্টোবর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 127তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণীর নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেলে মন কি বাত সম্প্রচারিত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টেলিফোনে ব্যক্তিগতভাবে দীপাবলির শুভেচ্ছা বার্তার জন্য মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ার এক পোস্টে শ্রী মোদী ভারত মার্কিন অংশীদারিত্ব আরও শক্তিশালী করার উপর জোর দেন। Let me also extend our warmest wishes to the people of India. I just spoke to your Prime Minister today. We had a great conversation. We talk about trade, we talk about a lot of things, but he's a great person and he's become a great friend of mine over the years. And during Diwali, revelers recall ancient stories of enemies defeated, obstacles removed, and captives freed. The glow of the Diya flame reminds us to seek the path of wisdom and to work with diligence and to always give thanks for our many blessings. শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী বা SIR সংক্রান্ত বিজ্ঞপ্তি জারির আগে নির্বাচন কমিশন দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়ে আজ 2 দিনের বৈঠকে বসছে। কেন্দ্রের সঙ্গে লাদাখের প্রতিনিধিদের আলোচনা আজ পুনরায় শুরু হয়েছে। খবর শেষ হলো। এখন শুনবেন স্থানীয় সংবাদ। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। পড়ছি বর্ণালী সিংহ।
উলুবেড়িয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে এক মহিলা জুনিয়র চিকিৎসককে নিগ্রহের ঘটনায় পুলিশ আজ শেখ সম্রাট নামে আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। ধৃতকে আজ উলুবেড়িয়া আদালতে তোলা হবে। এই নিয়ে 20 অক্টোবরের ওই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হলো। এদিকে ওই ঘটনার প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ আন্দোলন অব্যাহত। আজ দুপুরে বিরোধী দল বিজেপি পুলিশ সুপারের দপ্তরে অভিযানের ডাক দিয়েছে। হাওড়া গ্রামীণ জেলা বিজেপির ডাকা ওই কর্মসূচিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিত থাকার কথা। দক্ষিণ 24 পরগনার মহেশতলা পুরসভার 13 নম্বর ওয়ার্ডের গোপালপুর মালিপাড়ায় প্রতিবেশী যুবককে পিটিয়ে খুনের ঘটনায় পুলিশ 2 ভাইকে গ্রেপ্তার করে খুনের মামলা রুজু করেছে। জানা গেছে, গত রাতে নেশাগ্রস্ত অবস্থায় বছর 35-এর বরুণ মণ্ডল ও প্রতিবেশী চিরঞ্জিত মিত্রের মধ্যে বচসা শুরু হয়। পরে চিরঞ্জিত তার ভাই শুভঙ্কর মিত্রকে ডেকে নিয়ে আসে এবং 2 ভাই মিলে বরুণকে বেধড়ক মারধর করে। গুরুতর আহত অবস্থায় বরুণকে উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়। ঘটনায় অভিযুক্ত 2 ভাই চিরঞ্জিত ও শুভঙ্কর মিত্রকে আটক ও পরে গ্রেপ্তার করে পুলিশ। কী কারণে এই মারামারির সূত্রপাত তা জানার চেষ্টা করা হচ্ছে। এলাকায় নেমে এসেছে গভীর শোক। রাজ্য সরকারের নিজস্ব ব্র্যান্ড বিশ্ব বাংলা মার্কেটিং কর্পোরেশন তরুণ প্রজন্মের ক্রেতাদের সঙ্গে সংযোগ গড়ে তুলতে ডিজিটাল বিপণনের ওপর জোর দিচ্ছে। ব্র্যান্ডের প্রচারের উদ্দেশ্য 30 সেকেন্ডের সংক্ষিপ্ত ভিডিও ক্লিপ তৈরি করে প্রচার অভিযান শুরু করা। এতে রিলে প্রায় 25,000 কারিগর ও তাদের পণ্যকে তুলে ধরা হবে। এই ভিডিওগুলিতে ডোকরা শিল্প, চামড়ার পণ্য, মধু, চা, তাঁতের শাড়ি, কাঠের কাজ ও অন্যান্য ঐতিহ্যবাহী সামগ্রীকে আধুনিক দৃষ্টিভঙ্গিতে উপস্থাপন করা হবে। শারীরিক বা মানসিক দিক থেকে বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের শিক্ষার সুযোগ আরও বাড়াতে রাজ্যের গণশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তর চলতি শিক্ষাবর্ষের জন্য সহানুভূতি বৃত্তির আবেদন আহ্বান করেছে। 9ম শ্রেণী ও তার উপরে পাঠরত বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীরা এই প্রকল্পের আওতায় 28 নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। এই শিক্ষার্থীদের সাধারণ শিক্ষা, কারিগরি শিক্ষা বা পেশাগত শিক্ষায় আর্থিক সহায়তা প্রদান এই বৃত্তির মূল লক্ষ্য। রাজ্যের প্রাচীনতম পাট শিল্প কেন্দ্রগুলির অন্যতম বজবজের নিউ সেন্ট্রাল জুট মিলের পুনরুজ্জীবনের লক্ষ্যে রাজ্য সরকার পরামর্শদাতা নিয়োগ করছে। রাজ্যের সরকারি উদ্যোগ ও শিল্প পুনর্গঠন দপ্তর ইতিমধ্যেই এই পরামর্শদাতা বা ট্রান্স অ্যাকশন অ্যাডভাইজার নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। সংশ্লিষ্ট ব্যক্তি মিল পুনরুজ্জীবনের রূপরেখা তৈরি ও বাস্তবায়নের দায়িত্বে থাকবেন। শিয়ালদা ক্যানিং শাখায় আজ সকাল 9:10 শিয়ালদা ডাউন ক্যানিং লোকালের মহিলা কম্পার্টমেন্টে ধোঁয়া দেখতে পাওয়া গেলে ড্রাইভার ও গার্ডকে খবর দেওয়া হয়। পরে স্টেশনে ট্রেনটি দাঁড় করিয়ে যাত্রীদের নিরাপদে নামিয়ে নেওয়া হয়। শর্ট সার্কিট থেকেই ধোঁয়া বেরোতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। মুর্শিদাবাদে গত দুদিনে বিভিন্ন থানা এলাকায় জুয়ার আসরে অভিযান চালিয়ে 115 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে 2 লক্ষ টাকা। শুধুমাত্র বহরমপুর, ছোট বসন্ততলা, কোর্ট বাজার ও নতুন বাজারের অভিযান থেকে উদ্ধার হয়েছে 1 লক্ষের বেশি টাকা। অন্যদিকে সবথেকে বেশি গ্রেপ্তার করা হয়েছে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের সাগরপাড়ায়। সেখানে এক রাতে মোট 52 জন গ্রেপ্তার হয়েছে। হাওড়া ম্যাট্রা থানার অন্তর্গত নরসিংহ দত্ত রোড এলাকায় বাজির আগুনে একটি বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। টালির চালের ওই বাড়িতে জ্বলন্ত ফানুস উড়ে গিয়ে পড়ার পর কিছুক্ষণের মধ্যেই ঘরে আগুন ছড়িয়ে পড়ে। দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনলেও ঘরটি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। হতাহতের কোনো খবর নেই। আগামীকাল ভ্রাতৃদ্বিতীয়া। ভাইদের মঙ্গল কামনায় এবং সুস্বাস্থ্য ও সমৃদ্ধির লক্ষ্যে বোনেরা ভাইয়ের কপালে ফোঁটা দেবেন। এর আগে আজ প্রতিপদ তিথিতেও কোথাও কোথাও ফোঁটা দেওয়ার রীতি রয়েছে। সন্ধ্যায় আয়োজন করা হবে ভাই ফোঁটার। এদিকে বাজারে শাকসবজি বা মাছ মাংসের দাম চড়া হলেও সাধ্যমতো জোগাড় করছেন বোনেরা। বিভিন্ন মিষ্টির দোকানে সকাল থেকেই ভিড়। কালীপুজোর পর ভাইফোঁটাতেও রৌদ্রোজ্জ্বল আবহাওয়া পেতে চলেছে রাজ্যবাসী। আগামী 3 দিন রাজ্যের প্রায় সব জেলায় শুষ্ক থাকবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। তবে সপ্তাহান্তে থাকছে বৃষ্টির পূর্বাভাস। স্থানীয় সংবাদ শেষ হলো। এর পরের খবর শুনবেন বিকেল 5:10